জিলানি, গোলাম জিলানি। আচ্ছা, সো আমরা বলছিলাম বিজনেস, এই বিজনেসটা বোঝার জন্য তার মানে সিস্টেমগুলো সব সিস্টেমকে আমরা আলাপ করতেছি না, বা সব সিস্টেমকে এটার আওতায় আনতেছি না, এটার আওতায় আনতেছি শুধু বিজনেস সিস্টেমগুলোকে। বিজনেস সিস্টেম কোনটা এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে বিজনেস ফাংশন কোনটা। এটা বোধহয় আমরা এর আগে আলোচনা করেছিলাম যে অর্গানাইজেশনে, যে কোনো অর্গানাইজেশনকে আমরা দুইটা কোর ফাংশনে ভাগ করতে পারি, ক্যাটাগরি অফ ফাংশনে ভাগ করতে পারি। ফাংশন কি? ফাংশন হচ্ছে ডিপার্টমেন্ট বা একটা পার্টিকুলার টাইপ অফ, একটা পার্টিকুলার অবজেক্টিভে যে সমস্ত ডিপার্টমেন্ট বা ফাংশন বা টিম কাজ করে আলাদা আলাদা ভাবে, তাদেরকে আমরা ফাংশন বলি। যেমন মার্কেটিং একটা ফাংশন, প্রোডাকশন একটা ফাংশন, সাপ্লাই ম্যানেজমেন্ট একটা ফাংশন, যে কাস্টমার সার্ভিস একটা ফাংশন, এগুলো হচ্ছে একটা ফাংশন। ফাইন্যান্স একটা ফাংশন, আইটি একটা ফাংশন। তো এইগুলো হচ্ছে ফাংশন। ফাংশন গুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরিকে বলি আমরা হচ্ছে লাইন ফাংশন, একটা ক্যাটাগরিকে বলি স্টাফ ফাংশন। লাইন ফাংশনের আরেকটা নাম হচ্ছে বিজনেস ফাংশন। এই ফাংশন গুলো হচ্ছে কি সেই সমস্ত ফাংশন যাদের অ্যাক্টিভিটির উপরে ডাইরেক্ট বিজনেস রেজাল্টের উপরে ইম্প্যাক্ট ফেলে, প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট আসে। যেমন সেলস ফাংশন, সেলস ফাংশনের অ্যাক্টিভিটি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তার উপরে ডাইরেক্টলি প্রফিটেবিলিটি বা সেলস এর রেভিনিউর উপরে ডাইরেক্টলি ইম্প্যাক্ট পড়বে, বিজনেস রেজাল্টের উপরে, বটম লাইনের উপরে ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে। আবার প্রকিউরমেন্ট, যারা একদম সাপ্লাইয়ের সাথে রিলেশনশিপ ম্যানেজ করে, তারা কি প্রাইসে আমার র ম্যাটেরিয়াল কিনতেছে বা কি প্রাইসে প্রোডাক্ট কিনতেছে, যেটার কস্টের উপর ডিপেন্ড করে, আমাকে প্রাইসিং করে রেভিনিউ ডিপেন্ড করতেছে, সে তাদের উপর আমার প্রফিটেবিলিটি ডিপেন্ড করে। তারাও দেখা যাচ্ছে একটা লাইন ফাংশন বা বিজনেস ফাংশন। আবার দেখা যাচ্ছে যে আমার সে ম্যানুফ্যাকচারিং, যারা প্রোডাকশন করে, তারাও যদি এফিসিয়েন্টলি কাজ করে, তাদের কাজ যদি ফাংশন দিয়ে এফিসিয়েন্টলি চলে, সেক্ষেত্রে আমার প্রোডাকশন কস্ট মিনিমাইজেশন হবে, এফিসিয়েন্সি বাড়বে, আমি টাইমলি প্রডিউস করতে পারবো, সো দ্যাট টাইমলি মার্কেটে যেতে আমার প্রোডাক্ট যেতে পারে। মার্কেটে যাইতে পারলে তো সেল হবে, আদারওয়াইজ তো সেল হবে সম্ভব না। তাদের অ্যাক্টিভিটির উপরও আমার ডাইরেক্ট বিজনেস রেজাল্ট ডিপেন্ড করতেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আমি যদি আইটির কথা চিন্তা করি, ইনফরমেশন টেকনোলজি ফাংশন, they are maintaining systems, they are maintaining network, they are maintaining security, they are maintaining a lot of things, কিন্তু তাদের অ্যাক্টিভিটির উপরে ডাইরেক্ট না, ইনডাইরেক্ট বিজনেস রেজাল্ট ডিপেন্ড করে যে আমার এফিসিয়েন্সি এ হচ্ছে কিনা। সিমিলারলি অডিট ফাংশন, এইচআর ফাংশন, ফাইন্যান্স ফাংশন, এই ফাংশন গুলাকে আমরা সাধারণত বলি স্টাফ ফাংশন। তাহলে লাইন ফাংশন আর স্টাফ ফাংশন। অন্য আরেকটা টার্মিনোলজিতে আমরা বলি বিজনেস ফাংশন, সাপোর্ট ফাংশন। সো যেটার উপরে বিজনেস রেজাল্ট ডিপেন্ড করে সেটাকে বলি বিজনেস ফাংশন, যেটার উপরে ইনডাইরেক্টলি ডিপেন্ড করে সেটাকে বলি সাপোর্ট ফাংশন বা এনেবলার্স বলি অনেক ক্ষেত্রে। তার মানে আমরা এখানে ওই সিস্টেম গুলা নিয়ে আলোচনা করব যে সিস্টেম গুলা ডাইরেক্ট বিজনেস ফাংশনে ইউজ হয়, বিজনেস ফাংশন ইউজ করে। এইবার দ্য থার্ড ওয়ার্ড, বিফোর আই গো টু থার্ড ওয়ার্ড, জাস্ট এক্সকিউজ মি ফর জাস্ট 1 মিনিট, আমার গলায় একটা চা পাতা আটকে গেছে, হ্যাঁ, খুব ইরিটেট করতেছে, একটু ইয়ে করে পরিষ্কার করে আসি, হ্যাঁ, গিভ মি জাস্ট 2 মিনিটস।
সরি। আচ্ছা, তাহলে থার্ড ওয়ার্ডটাতে আমরা আসি। থার্ড ওয়ার্ডটা কি? এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ ওয়ার্ডটা আমরা আসলে স্পেসিফিক্যালি ইউজ করি যখন আমরা যে কোনো কিছুকে হোলিস্টিক্যালি চিন্তা করি। যেমন একটা বিজনেসকে, বিজনেস অর্গানাইজেশনকে আমি যখন তার সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ডিভিশন, সমস্ত প্রোডাক্ট লাইন অফ বিজনেস বলে, এলওবি বলে, এই ধরনের এলওবি, এই ডিভিশন সবকিছু সহ একসাথে চিন্তা করি সমস্ত ডিপার্টমেন্ট, তখন আমরা এটাকে বলি হচ্ছে এন্টারপ্রাইজ। তো কোম্পানি যেমন একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি, সেটাও যেমন একটা এন্টারপ্রাইজ হয়, একটা গ্রুপ অফ কোম্পানি যেটা অনেকগুলো এসবিইউ, স্ট্র্যাটেজিক্যাল বিজনেস ইউনিট আছে যার ভিতরে, সেটাও একটা এন্টারপ্রাইজ যখন আমরা এটাকে হোলিস্টিক ভাবে চিন্তা করব। ওকে, সেটা লিগাল এন্টিটি হোক বা না হোক, তাকে আমরা এন্টারপ্রাইজ বলবো। লিগাল এন্টিটি বলতে বোঝাচ্ছে গ্রুপ অফ কোম্পানি যখন হয়, বসুন্ধরা গ্রুপ বা রহিমা ফ্রুজ গ্রুপ, তখন গ্রুপের আসলে কোনো আলাদা রেজিস্ট্রেশন থাকে না। গ্রুপ তারা একটা একটা একসাথে করে একটা এন্টিটির মতো চিন্তা করে, যে এই এসবিইউ গুলোর একই সেম বোর্ড অফ ডিরেক্টর, একই ওনারশিপ, স্টেক হোল্ডার্স মোস্টলি একই, কিছু 20-20 থাকে। তারা সবাই এক ফিলোসফিতে, এক কালচারে বিশ্বাসী, এক অর্গানাইজেশনাল বড় গ্রুপ ম্যানেজমেন্টের আন্ডারে থাকে, তাদেরকে একটা গ্রুপ অফ কোম্পানিজ বলা হচ্ছে। তো সেটাকে আমরা যখন পুরো গ্রুপটাকে একসাথে বলবো তখন এটাকে বলবো এন্টারপ্রাইজ। তার মানে এন্টারপ্রাইজ ওয়াইড ইমপ্লিমেন্টেড হয় বা কাজ করে এই ধরনের বিজনেস ফোকাস সিস্টেমকে নিয়ে আমরা আলোচনা করতেছি। তাই আমরা এই চ্যাপ্টারের নামটা এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেম করতেছি। ওকে, এরকম এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেমের মধ্যে একটার নাম আপনারা সবাই শিওরলি শুনছেন, সেটা হচ্ছে কি ইআরপি। স্যার এন্টারপ্রাইজটা স্যার আরেকটু বলবেন স্যার? শিওর। এন্টারপ্রাইজ হচ্ছে কি, যখন এন্টারপ্রাইজের যখন আরেকটা এক্সাম্পল বলি, অনেক সময় যদি একটা ফ্লিট, ফ্লিট বলতে অনেকগুলা জাহাজের এক দল জাহাজ, যুদ্ধ জাহাজ একসঙ্গে যাচ্ছে কোনো একটা জায়গায় আক্রমণ করতে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মুভিগুলো যদি আপনারা দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে মুভিগুলো, ওখানে দেখবেন ইউএস শিপ যাচ্ছে একসাথে অনেকগুলা। হ্যাঁ, ওর মধ্যে ডেস্ট্রয়ার আছে, মাইনার আছে, সুইপার আছে, ফ্রিগেট আছে, এই ধরনের রকেট লঞ্চার আছে, অনেক ধরনের। তার সাথে আবার সাবমেরিন 4টা যাচ্ছে। তো এইটা মিলে সব একসাথে এটাকে বলা হয়তো যে ইউএস এন্টারপ্রাইজ অমুক। হ্যাঁ, যুদ্ধের ক্ষেত্রে এই সব করে জাহাজকে একসাথে করে বলা হতো এন্টারপ্রাইজ। তার মানে এর ভিতরে মাল্টিপল টাইপের, মাল্টিপল এন্টিটি আছে, যাকে একসাথে একটা সিঙ্গেল রুলে বা একটা সিঙ্গেল ম্যানেজমেন্টের আন্ডারে যখন চলতেছে, তখন তাকে আমরা বলতেছি এন্টারপ্রাইজ। ঠিক সেরকম বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে যখন মাল্টিপল স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি, বাট একই মার্ক, যেমন এসিআই গ্রুপ বসে যে গ্রুপ অফ কোম্পানিজ গুলো রয়েছে, মোস্ট অফ দ্য গ্রুপের এসিআই গ্রুপ লিমিটেড বলে কোনো কোম্পানি নাই আসলে। এসিআই গ্রুপ ইজ এসিআই গ্রুপ, ওর মধ্যে এসিআই লিমিটেড আছে, ওর মধ্যে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আছে, ওর মধ্যে এসিআই অ্যাগ্রো লিমিটেড আছে, এসিআই মোটরস লিমিটেড আছে। দেয়ার আর মাল্টিপল কোম্পানিজ ইন দেয়ার, বাট উই আর ডিফাইনিং আ বাউন্ডারি অফ আ গ্রুপ, কারণ তারা একই কালচারে, একই টাইপের ম্যানেজমেন্টে তারা চলে, একই স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কাজ করে, তাই তাদেরকে আমরা একটা গ্রুপ বলতেছি। তখন যখন আমরা এসিআই বলবো, তখন এসিআই কে নিয়ে যদি পুরো এসিআই কে নিয়ে চিন্তা করি, যার ভিতরে স্বপ্ন ইনক্লুডেড, মানে এসিআই লজিস্টিক্স থেকে, স্বপ্নের কোম্পানির নাম হচ্ছে এসিআই লজিস্টিক্স, এসিআই লজিস্টিক্স লিমিটেড, এসিআই ফার্মাসিউটিক্যালস, এসিআই মোটরস, এসিআই অ্যাগ্রো, এসিআই ফ্রেশ, এসিআই ফুডস, এসিআই, বিভিন্ন কোম্পানি নিয়ে যখন চিন্তা করি, তখন সব কটাকে একসাথে যদি আমি দেখতে চাই বা একসাথে কোনো কিছু নিয়ে বলি, তখন আমি বলবো এইটা হচ্ছে একটা এসিআই এন্টারপ্রাইজ। ওকে, সো হোলিস্টিক এন্টিটিকে বলে এন্টারপ্রাইজ। সো যখন আমরা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো যখন আমরা এই যে অ্যাপ্লিকেশন গুলো আলাপ করতেছি, তখন এটা বুঝতে হবে যে এটা হচ্ছে, ইট কুড বি এসবিইউস, ইট কুড বি ডিভিশন বা ডিপার্টমেন্ট, হয়তো একটাই কোম্পানি এন্টিটি, বাট সেটাও এন্টারপ্রাইজ হতে পারে যখন আমরা এটার কাউন্টে নিয়ে আসবো সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ডিভিশন, সমস্ত ফাংশন। তার যদি প্রোডাক্ট লাইন ডিফারেন্ট থাকে, যেমন হচ্ছে লেন্ডে যে কোম্পানিটা, লেন্ডেজ যেমন কোম্পানিটা, তাদের মেইন প্রোডাক্ট আমরা সবসময় জানি যে অক্সিজেন সাপ্লাই দেয়। হ্যাঁ, অক্সিজেন, বাট তাদের মেইন প্রোডাক্ট অক্সিজেন, বাট তাদের ওনলি প্রোডাক্ট কিন্তু অক্সিজেন না, তাদের 3টা ডিস্ট্রিক্ট এলওবি আছে, লাইন অফ বিজনেস আছে। একটাকে বলা হচ্ছে গ্যাসেস বিজনেস, যে গ্যাসেস বিজনেসে 19টা প্রোডাক্ট, 19টা ডিফারেন্ট গ্যাস আছে।
19 different categories of gases, যার মধ্যে আছে অক্সিজেন ইজ ওয়ান, অক্সিজেনের মধ্যে দুইটা, একটা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মানে কাটিং অক্সিজেন, একটা হচ্ছে মেডিকেল অক্সিজেন, আছে হচ্ছে আর্গন, আছে হিলিয়াম, আছে নাইট্রোজেন, আছে ফ্রেয়ন, আছে ড্রাই আইস, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটিলিন, এরকম অনেকগুলা গ্যাস আছে যেগুলো তারা প্রডিউস করে কিছু কিছু ফ্যাক্টর প্রোডাক্ট হিসেবে সেল করে। এরকম আমার জানা মতে 19টা গ্যাস আছে। সো এইটা হচ্ছে গ্যাসেস বিজনেস, একটা লাইন অফ বিজনেস। আরেকটা লাইন অফ বিজনেস আছে হচ্ছে ইলেকট্রডস, ওয়েল্ডিং করে যে রডটা, এই রড তৈরি করে। হ্যাঁ, রূপগঞ্জে, নারায়ণগঞ্জে রূপগঞ্জে দে হ্যাভ এ ফ্যাক্টরি যেখানে ইলেকট্রোডস তৈরি করে, রড তৈরি করে, এবং যেইটার 21টা ব্র্যান্ড আছে আলাদা আলাদা, বোলার্ক বলে কতগুলো ব্র্যান্ড আছে, বোলার্ক, ফেরোস্পিড, এরকম কতগুলো ব্র্যান্ড আছে যেগুলো ইলেকট্রোড তৈরি করে, যেগুলি যে ব্রিজ হোক, কনস্ট্রাকশন হোক, কনস্ট্রাকশন সময় ইলেকট্রোড সাপ্লাই দেয়। সো দে আর ওয়ান অফ দ্য লার্জেস্ট ইলেকট্রোড সাপ্লায়ার্স ইন দ্য কান্ট্রি। একদিকে গ্যাসেস, একদিকে ইলেকট্রোড, দুইটার মধ্যে কোনো মিল নাই। প্রোডাকশন ইয়েতে, টেকনোলজিতে, প্রোডাকশনের জন্য স্কিল সেটে, কোনো কিছুতে কোনো মিল নাই, বাট একই কোম্পানির আন্ডারে দুইটা দেখা যাচ্ছে। থার্ড একটা আছে হচ্ছে কি মেডিকেল ইকুইপমেন্ট, যেখানে হাসপাতালের বিছানা থেকে শুরু করে হাসপাতালের অপারেশনের থিয়েটার, অপারেশন থিয়েটার বা এই জাতীয় জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো দিয়ে তারা বিক্রি করে, বিভিন্ন হাসপাতালে সাপ্লাই দেয়, বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউটে, রিসার্চ ইনস্টিটিউটে সাপ্লাই দেয়। ইলেকট্রোডের সাথে, ওয়েল্ডিং ইলেকট্রোড আর গ্যাসেসের সাথে ওটার কোনো মিল নাই। এই যে তিনটা ডিস্টিংক্ট টাইপ অফ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট না, প্রত্যেকটার ভিতরে মাল্টিপল প্রোডাক্ট আছে, তিনটা ডিস্টিংক্ট ক্যাটাগরি অফ প্রোডাক্ট। এই এক একটা ডিস্টিংক্ট ক্যাটাগরি অফ প্রোডাক্টকে ওরা বলছে একটা লাইন অফ বিজনেস, এলওবি। কিন্তু কোম্পানি একটাই, লেন্ডে বাংলাদেশ লিমিটেড বা লেন্ডে পাকিস্তান লিমিটেড, লেন্ডে অস্ট্রেলিয়া লিমিটেড, লেন্ডে ইউকে লিমিটেড। সো ইটস লেন্ডে জার্মানি, লেন্ডে ইজ এ জার্মান কোম্পানি। আগে এটা কোম্পানিটা ছিল হচ্ছে বিওসি, ব্রিটিশ অক্সিজেন কোম্পানি। তখন এরকম বিওসি পাকিস্তান, বিওসি থাইল্যান্ড, বিওসি ইন্দোনেশিয়া, বিওসি ফিলিপিন্স, এভাবে করেছিল। সো এই যে এক একটা এন্টিটি, তার ভিতরে 3টা-4টা করে এলওবি থাকছে। সো আমি এই বিওসি কোম্পানিটাকে বা লেন্ডে কোম্পানিটাকে, লিমিটেড কোম্পানিটাকে একটা এন্টিটি, তাকেই আমি বলতে পারি একটা এন্টারপ্রাইজ, যখন আমি কনসিডারেশনে আনতেছি অল এলওবিস, অল ফাংশনস, অল ডিপার্টমেন্টকে ধরে আমি চিন্তা করছি, তখন আমার জন্য এটা একটা এন্টারপ্রাইজ। ওকে, এবার আমি যেটা বলছিলাম যে এই তিনটা অ্যাপ্লিকেশন, এই তিনটা হচ্ছে অ্যাপ্লিকেশন: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই তিনটা অ্যাপ্লিকেশনের মধ্যে ইআরপিটা আমরা কম বেশি মোটামুটি সবাই শোনার কথা, যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। যেটা হয় যে ইআরপির ক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপশন হচ্ছে গিয়ে, আনফরচুনেটলি আমাদের ভেন্ডররা বা যারা ডিল করে তাদের নলেজটা একটু শ্যালো হওয়ার কারণে, কারণ সত্যিকার অর্থে ইআরপির এক্সপোজার পাওয়া মানুষের সংখ্যা খুব বেশি না আমাদের দেশে। মানে একদম ট্রু ইআরপি বলতে যেটা সত্যি এন্টারপ্রাইজ ওয়াইড রিসোর্স প্ল্যানিং করা। আমরা ডিটেইলে যাবো, ইটস ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট টু ডিসকাস, ডিটেইলে আমরা যাব, তখন আমরা বুঝবো। বাট সত্যিকার অর্থে ইআরপি গুলা সাধারণত অনেক বড় বড় সাইজ, অনেক বড় জিনিস, হ্যাঁ, থাকে। তো সেইটার আসলে কি বলে ওটাকে, সেইটার যে সাইজ, আমরা সব ইআরপি যে লেফট হ্যান্ড রাইট বিভিন্ন ইআরপি দেখি, এটা বিলিং সফটওয়্যার ইনস্টল করে দিয়ে গেছে, কি হচ্ছে, আমরা আজকে একটা ইআরপি কিনলাম কত টাকা দিয়ে, 25,000 টাকা দিয়ে, 75,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে। দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ইআরপি। ইআরপি ইজ এ লার্জ অ্যাপ্লিকেশন, যেটা আসলে অনেক টাকা দাম, এবং যেটার ক্যাপাসিটি আছে। কি কি কারণে ইআরপি, সেটা আমি ডিটেল করবো। বাট এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা ইআরপি যত কমনলি দেখি, ইআরপি অত কমন আসলে না। এই অ্যাপ্লিকেশন গুলাকে আরেকটা ভাবে বলা হয়, এগুলো হচ্ছে কি সব স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন। স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন মানে কি, এই অ্যাপ্লিকেশন গুলা থেকে যে বেনিফিটটা আসবে, তানভীর বলেন। স্যার, তাহলে আমরা যে টালি ইআরপি ব্যবহার করি, এটা কোন ধরনের ইআরপি? এটা বড়ই নগণ্য ইআরপি, এটা আসলে ইআরপি বলা যায় না। হ্যাঁ, ট্রু সেন্সে যখন আমরা ইআরপি পড়বো তখন দেখবেন যে এটা আসলে, এটাকে ইআরপি বলে আসলে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং সফটওয়্যার, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং সফটওয়্যার। বাট মানুষ পপুলারলি এগুলোকে ইআরপি বলতে বলতে এরাও ইআরপি ব্র্যান্ড লাগাই দিচ্ছে। বাট এগুলো আসলে ওই সেন্সে ছোট সাইজের ইআরপি বলতে পারে, একদম স্মল স্কেল ইআরপি, খুব স্মল। মেইনলি এসএপির নাম শুনছেন তাই না, এসএপি, তারপর ওরাকল ই বিজনেস স্যুট, আইএফএস, গ্লোভিয়া, ইনফর, এগুলো আমাদের দেশে পপুলার না, বিদেশে পপুলার।
আমাদের দেশে এসএপিটা সবাই চেনে। সো এসএপি হচ্ছে কি সত্যিকার অর্থে একটা ইআরপি সিস্টেম। মাইক্রোসফট ডায়নামিক্স এক্স, হ্যাঁ, মাইক্রোসফট ডায়নামিক্স জিপি, নেভিশন, হ্যাঁ, জেপি মর্গান, এই ধরনের কতগুলা ইআরপি আছে। হ্যাঁ, এই ধরনের ইআরপি গুলো হচ্ছে কি ট্রু সেন্স ইআরপি, ইআরপি আছে। সো উইল ডিসকাস দ্যাট, যখন আমরা ইআরপি ডিসকাস করবো আমরা এগুলো প্রত্যেকটা নাম সহ সুন্দর করে ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো আমি যেটা বলছিলাম যে এই যে তিনটা অ্যাপ্লিকেশন, এই তিনটা অ্যাপ্লিকেশনকে আবার আমরা বলি হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন। কেন স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন বলি? স্ট্র্যাটেজি কি, লং টার্মে আপনার কম্পিটিশন বা ইন্ডাস্ট্রির কম্প্যারিজনে কোনো একটা অ্যাডভান্টেজ তৈরি করাকে বলা হয় স্ট্র্যাটেজিক। মানে উইনিং ওভার কম্পিটিশন অর উইনিং ওভার, মানে অ্যাডভান্সিং আওয়ারসেলভস ওভার দ্য ইন্ডাস্ট্রি ইন কম্প্যারিজন টু দ্য ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি, যে ইন্ডাস্ট্রিতে আমি বিজনেস করি, সেই ইন্ডাস্ট্রির কম্প্যারিজনে স্ট্যান্ডার্ডের চেয়ে আমরা যদি নিজেদেরকে আগায় নিয়ে যেতে চাই লং টার্ম বেসিসে, সেটার সাথে রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটি বা ইনভেস্টমেন্টকে বলি আমরা স্ট্র্যাটেজিক অ্যাক্টিভিটি বা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। সেটার যে প্ল্যান সেটাকে বলি স্ট্র্যাটেজিক প্ল্যান। স্ট্র্যাটেজি ইজ নট, এভরি প্ল্যান ইজ নট স্ট্র্যাটেজিক। প্ল্যান ট্যাকটিক্যাল হয়, ইনস্ট্রুমেন্টাল হয়, অপারেশনাল হয়। স্ট্র্যাটেজিক প্ল্যান ইজ অনলি দ্যাট, যেটা আসলে আমাকে বড় আকারে আগায় নিয়ে যাবে, কম্পিটিশন থেকে বড় আকারে আগায় নিয়ে যাবে লং টার্মে, সেটাকে আমরা স্ট্র্যাটেজি বলবো। এই অ্যাপ্লিকেশন গুলোকে আমরা স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন বলি, এই কারণে যে এই অ্যাপ্লিকেশন গুলা আর লার্জার ইনভেস্টমেন্টস ফর অ্যান অর্গানাইজেশন, এবং এই ইনভেস্টমেন্টে আমরা ওভার এ পিরিয়ড অফ টাইম টু লং টার্মে এমন বেনিফিট তৈরি করতে পারি যেটা আমাকে আসলে এজ তৈরি করে দেয়, হ্যাঁ, কম্পিটিটিভ এজ তৈরি করে দেয়, সিগনিফিকেন্ট অ্যাডভান্সমেন্ট তৈরি করে দেয় ইন কম্প্যারিজন টু মাই কম্পিটিশন, ইন কম্প্যারিজন টু দ্য ইন্ডাস্ট্রি আই অপারেট ইন। তাই এই অ্যাপ্লিকেশন গুলোকে আমরা বলি স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন বা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ বিজনেস অ্যাপ্লিকেশন, স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন গুলি। ওকে, এবার আমরা একটা একটা করে শুরু করি। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে কাস্টমারের সাথে রিলেশনশিপ ম্যানেজ করার জন্য যে সিস্টেম ইউজ করি। এখন তার আগে আমাদের বুঝতে হবে হু ইজ কাস্টমার। নর্মালি আমরা কাস্টমার বলতে বুঝি যে আমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনেছেন, সেটা অর্গানাইজেশন হতে পারে, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, অনলাইনে নাম না জানা কাস্টমার হতে পারে, রাইট? সেটা হইতে পারে এমন কাস্টমার যে নিজে কনজিউমার না, সেরকম কাস্টমার হইতে পারে। বাট কাস্টমার ইজ কাস্টমার। যে কোনো কাস্টমারের সাথেই আমার কোনো না কোনো ভাবে একটা রিলেশনশিপ মেনটেন করা দরকার। আমি হয়তো দোকানে যে কাস্টমারটা ওয়াকিং করে আসে, সেই কাস্টমারের সাথে হেসে সুন্দর করে তার বাচ্চা সঙ্গে নিয়ে আসছে, তার বাচ্চাকে একটা ফ্রি চকলেট ধরায় দিয়ে ওই কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করতে পারি। ওই কাস্টমার নেক্সট টাইম একই প্রোডাক্ট বা কোনো প্রোডাক্ট কিনতে গেলে যেটা আমার দোকানে পাওয়া যায়, সে চাবে আমার দোকানে আসতে, তাই না? কারণ আমি তার সাথে রিলেশনশিপ মেনটেন করতেছি। তাহলে কি হবে? আমার সেল বাড়বে। তো এইটা হচ্ছে কি যেমন ফিজিক্যাল দোকানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আবার আমার যদি এরকম হয় যে কর্পোরেট কাস্টমারকে আমরা বছরে যে 1 তারিখ আসতেছে, আই এম এক্সপেক্টিং অ্যাটলিস্ট 4 থেকে 5টা কেক পাবো। এই 1 তারিখে 2 তারিখে যখন অফিস খুলবে, তখন দেখা যাবে যে 4-5টা কোম্পানি থেকে অ্যাটলিস্ট কেক পাবো, ডায়েরি পাবো, বেশ কিছু ক্যালেন্ডার পাবো, অলরেডি পেয়ে গেছি বেশ কিছু। কেন? আমি তো ওর জন্য পে করতেছি না। এই যে কেকটা গ্রামীণ ফোন থেকে নিয়ে আসবে, এই যে কেকটা রবি থেকে নিয়ে আসবে, কেক কেন নিয়ে আসবে? বিকজ আই হ্যাভ বিজনেস উইথ দেম। আমার ওদের কাস্টমার আমি, সিগনিফিকেন্ট কোনো কিছুর জন্য কাস্টমার আমি। আমার সাথে ওরা রিলেশনশিপ ম্যানেজ করতে চাচ্ছে যে নেক্সট প্রজেক্ট যদি কোনো কিছু একটা করি, তাহলে আমি জানি এটা গ্রামীণ ফোনের সাথে সেই রিলেশনশিপটা রাখি। তাহলে গ্রামীণ ফোন ওই জন্য খুব সুন্দর খাতির করে চলে আসে যে মতিন ভাই এরকম এই জিনিস নিয়ে আসছি আপনার সাথে, আপনি আপনার আমাদের পার্টনার, উই আর গ্রেটফুল টু ইউ, অনেক কথাবার্তা বলে সুন্দর করে 2-3 জন এসে ছবি টবি তুলে চলে যায়। ব্যাংক গুলা থেকে আসে, হ্যাঁ, মোবাইল কোম্পানি থেকে আসে, বিকাশ থেকে আসবে হয়তো, বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে থেকে আসবে, বিভিন্ন ধরনের যারা পার্টনার অর্গানাইজেশন, বিভিন্ন পার্টনার অর্গানাইজেশন, এই কর্পোরেট গুলাতে সাধারণত এই সব জায়গা থেকে এই কেক নিয়ে আসে। কি করে? রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এইটাই শুধু না, আলটিমেটলি দেখা যাবে যে আমার হয়তো অ্যানিভার্সারি, তারা হয়তো খোঁজ রাখছে যে অ্যানিভার্সারি ডেট কবে, আমার বার্থডে কবে, বা অন্য কোনো প্রোগ্রামে তার সাথে যে অ্যাকাউন্ট ম্যানেজার আমাদের এখানে, সে যে কোনো কোম্পানির যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এইচআর হেড, কোনো ক্ষেত্রে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোনো একটা কোম্পানির জন্য, বিজনেসের জন্য, ওই এইচআর হেডের বার্থডে কবে সেটা ওই সাপ্লায়ার
মনে রাখতেছে, সাপ্লায়ার কোম্পানি তাকে বার্থডেতে উইশ করতেছে। দিস আর অল রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওকে, আমরা ডিটেইলে যাবো কি কি ধরনের রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো কাস্টমারের সাথে রিলেশনশিপ ম্যানেজমেন্ট কেন? আলটিমেটলি বিজনেসটাকে অপটিমাইজ করার জন্য, বিজনেস অপরচুনিটি এনরিচ করার জন্য, এইটাকে বলতেছি আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। বাট এই ক্ষেত্রে কাস্টমারের যেমন আমরা টাইপের কথা বললাম, ঠিক সেরকম আরেকটা জিনিস আছে কাস্টমারের, সেটা হচ্ছে গিয়ে যে কাস্টমারের সবসময় যে আমরা নর্মালি একটা অর্গানাইজেশন আমরা কি বলি, আমার সেলস টিম কোথায় আছে, কাস্টমার ভিজিটে যাচ্ছে। তার মানে কি, সে কি আজকে শুধুমাত্র আমার অলরেডি যারা কিনে ফেলছে সেই কাস্টমার ভিজিটে যাচ্ছে, নাকি যারা কিনতে পারে সেখানে ভিজিটে যাচ্ছে? একটা দোকানে একটা লোক ঢুকতেছে, এই সময় আমার যে ক্লিনার যে একটা ছেলে বা পিয়ন একটা ছেলে, সে বলতেছে একটু পরে আসেন, আমি দিলাম ঝাড়ে, আমি দোকানদার, আমি দিলাম ঝাড়ে। এই কাস্টমারকে কেউ ভাগায়? এই লোক তো মাত্র আসতেছিল, এখনো কেনে নাই, বাট আই এম স্টিল কলিং হিম অর হার আ কাস্টমার। তার মানে কাস্টমার কিন্তু শুধু সে যে কিনে ফেলছে সেই না, যে কিনতে পারে সেও কাস্টমার। তানভীর বলেন। স্যার এই যে বললেন বিভিন্ন সময় উইশ করা, বিভিন্ন সময় বিভিন্ন খোঁজ খবর নেওয়া, মোটিভেট করা, এগুলো কি স্যার আমাদের দেশে না উন্নত বিশ্বে এই কালচারটা আছে? যেমন আমরা দেখা যাচ্ছে যে ডাক্তারদের, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ডাক্তারদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর রাখে, বিভিন্ন বিষয়ে উইশ করে, ইভেন দেখা যাচ্ছে অনেক ধরনের গিফট দেয়। এখন ডাক্তাররা এটা অনেক দেখা যায় ইথিক্যাল দিক থেকেও পেশেন্টে যে ওষুধ লাগবে না ওই মেডিসিন প্রেসক্রাইব করে দেয়, যে টেস্টগুলো লাগবে না ওই টেস্টগুলো প্রেসক্রাইব করে দেয়। এখন এটা কি আমাদের দেশেই না এটা উন্নত বিশ্বেও আছে? আচ্ছা, দুইটা ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, একটা ফাইন লাইন আছে, একটা লাইন আছে, লাইনের এই পাশে ভালো, লাইনের এই পাশে খারাপ, লাইনের এই পাশে এথিক্যাল, লাইনের এই পাশে আনএথিক্যাল। গল্প বলবো, খুব মজার গল্প বলবো এই কন্টেক্সটে, ঠিক আছে? প্রথম কথা হইতেছে গিয়ে যে ডাক্তারের যেই জিনিসটা এইটা বাইরে নাই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে আছে। বাইরে উন্নত দেশে ডাক্তারকে ফ্রি স্যাম্পল ওষুধ দেয়া, তার এসি লাগায় দেয়া, তার মেয়ের বিয়ের সমস্ত গাড়ি ঘোড়া কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করে দেয়া, এইগুলা নাই। এগুলো আমাদের দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত দেশে আছে। ওকে, দিস ইজ আনএথিক্যাল। বাট উইশ করা, একটা ছোট্ট ক্যালেন্ডার পাঠানো, গিফট পাঠানো, ডায়েরি পাঠানো, কেক পাঠানো, এটা গ্লোবালি আরো বেশি আছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক বেশি আছে কর্পোরেট রিলেশনশিপের মধ্যে। এবার আমি গল্পটা বলি, একটা ছোট্ট গল্প। আমি তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, খুব বেশি সিনিয়র না, আমি তখন ম্যানেজার লেভেলে, কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার। ম্যানেজার লেভেলে কাজ করি, আমার বস হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট হেড, এবং ওই ডিপার্টমেন্টে একজন এফসিএ ছিলেন, আমিনুল ইসলাম স্যার। স্যারই বলি, কারণ অনেক সিনিয়র, তখন আমি জুনিয়র ছিলাম, অনেক সিনিয়র। আমি আই ইউজ টু লুক আপ টু হিম, খুব সম্মান করতাম। আমিনুল ইসলাম স্যার, ইজ এন এফসিএ, এবং খুব নলেজেবল একজন পার্সন। উনি ছিলেন হচ্ছে হেড অফ ইন্টারনাল কন্ট্রোল, হেড অফ কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল। সো একবার কি হলো, এক আইএসপি, আমি আইটিতে ছিলাম তখন, আইটিতে কাজ করতাম, আমি ইনফ্রাস্ট্রাকচার, আইটি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার ছিলাম কান্ট্রি। সো তখন এক আইএসপি থেকে সেলসের যে কন্ট্যাক্ট পার্সন, সে আসলো, একটা মেয়ে। সে দেখি একটা লোক নিয়ে আসছে, সেই লোকের দুই হাতে দুইটা বড় বড় ব্যাগ, দুটা ঝুড়ি আসছে। আমরা তো অবাক, যে মাল্টিনেশনালের কথা বলছি সেটা এথিক্যালি বা প্রিন্সিপালে কোড অফ কন্ডাক্টের দিক থেকে নো কম্প্রোমাইজ। তারা 1000 কোটি টাকার ব্যবসা ছেড়ে দিতে পারে, 10,000 টাকার ঘুষ দিবে না, 10 টাকা ঘুষ দিবে না, 1000 কোটি টাকার ব্যবসা ছেড়ে দিবে। এরকম কোম্পানির কথা বলতেছি আমি। এবং ওখানে লিটারালি উই হ্যাভ ডান দিস, উই হ্যাভ কালচার দিস, উই হ্যাভ মেইনটেইন দিস স্ট্যান্ডার্ড, হ্যাঁ, অল থ্রু। সো এতটা টলারেন্স কম। তো ওইরকম কোম্পানিতে আসলে আমরা জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার মিস অমুক, আপনি আসছেন, এগুলা কি? বলে আমাদের যে ওনার, আমাদের যে এমডি, সেই এমডি লিচু বাগান আছে, ওই লিচু বাগান থেকে আমাদের সমস্ত ভালো ভালো ক্লায়েন্টদের জন্য আমরা লিচু নিয়ে আসছি। লিচু আছে, উনি এটা প্রত্যেক বছর করেন, লিচু গিফট করেন ক্লায়েন্টদের জন্য। তো আমার বস যিনি ছিলেন, মিস্টার এক্স, উনি তো প্যানিক করে গেলেন, এটা কিরকম কথা, সাপ্লায়ার লিচু দিয়ে যাবে, এটা তো হইতে পারে না, আর আমরা এটা অ্যাকসেপ্ট করবো, এটা তো নেওয়া যাবে না। তো আমি বললাম যে এক্স ভাই, আচ্ছা ঠিক আছে, এটা আমিরুল ইসলাম স্যারের সাথে একবার ডিসকাস করে দেখেন, কারণ আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি আন্ডারস্ট্যান্ডিংটা পরে বলছি। আমি আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি বললাম যে আপনি ডিসকাস করে দেখেন, হ্যাঁ, whether it is okay to take it or we should reject it। উনি খুব মানে একদম সাংঘাতিক শক্ত হয়ে গেছিলেন ওই সাপ্লায়ারের সাথে, যে এটা আপনারা কোন সাহসে নিয়ে আসছেন, এই দরজা দিয়ে ঢুকছেন কোন সাহসে, এরকম পর্যায়ে চলে গেছে জিনিসটা। তখন আমি দেখলাম জিনিসটা অড হয়ে যাচ্ছে, তখন আমি বললাম যে আমিরুল ইসলাম স্যারের কাছে আপনি কথা বলে নেন। তো উনি গেলেন,
হ্যাঁ, উনি গেলেন না, ফোন করলেন আমার সামনেই, উনি ফোন করলেন ওনার রুম থেকে, বলে যে স্যার এরকম আমাদের এক সাপ্লায়ার অমুক কোম্পানি, এরা কি করছে দেখেন, এরা 2 বস্তা লিচু নিয়ে আসছে, হ্যাঁ, অফিসে সবাইকে দেওয়ার জন্য। এইটা কি নেওয়া যায়? এটা তো আনএথিক্যাল হয়ে যাবে, এটা কি ঠিক হবে না? তখন আমি বলছিলাম, স্যার 15 পাশ থেকে বলতেছেন যে অমুক, আচ্ছা এটা নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না এটা বোঝার জন্য আমাকে তো একটু নিচে আসতে হবে, নিচে এসে আগে লিচুটা একটু টেস্ট করতে হবে। হ্যাঁ, তো উনি নিচে আসলেন, এসে টেস্ট করলে, টেস্ট একটা লিচু বের করে খেলেন, খেয়ে বললেন যে হ্যাঁ লিচুটা মিষ্টি আছে, এটা রাখা যায়। তো আমরা তো অবাক, আমি সামহাও আই কুড আন্ডারস্ট্যান্ড দ্য থিং, বাট যিনি আমার বস ছিলেন উনি তো সাংঘাতিক অবাক, স্যার এটা কি বলতেছেন, লিচু ভালো হলে আমরা রাখবো, এটা কেমন কথা? তখন উনি বললেন যে মিস্টার এক্স, এই 1 ব্যাগ লিচু দিয়ে আপনার যে প্রকিউরমেন্ট ডিসিশন, এইটাকে কি হেলানো যাবে? এটাকে কি কোনো ইনফ্লুয়েন্স করা যাবে? সেটাকে আপনি বিলিভ করেন বা এই সাপ্লায়ার কি বিলিভ করে? আপনি যে স্টেকের যে লেভেলের ডিসিশন নেন, সেই ডিসিশনে লিচু দিয়ে সরানো যাবে? বলেন না স্যার, then it is not bribe, it's a gift. There is a difference between bribing and gifting, and you need to understand the balance. Okay, so relationship is not always bribing. Okay, so এই জিনিসটা আমার খুব মজা লাগছিল। এবং পরবর্তীতে আমি যখন বড় বড় ডিসিশন মেক করি, অনেক সময় কোটি কোটি টাকার পারচেস করছি, কোথাও 5 কোটি টাকার প্রজেক্ট, কোথাও 13 কোটি টাকার প্রজেক্ট, ইভেন একটা প্রজেক্ট আমি করছি যেটা 21 কোটি টাকার পারচেস হয়েছে টোটাল। সো এই ধরনের পারচেস করার সময় আই হ্যাভ ফেসড a lot of kind of pressures, offers, and lot of things, but I had to always carefully differentiate between a good gesture, ভদ্রতা, এবং রিলেশনশিপ gesture, and a gesture which tries to influence my decision. There is my principle. Okay, so it is not that everything is prohibited. সাপ্লায়ারের সাথে একসাথে ভাত খাওয়া যাবে না এরকম কোনো কথা নাই। আমার এরকম অনেক সাপ্লায়ার আছে, সে পাকিস্তান থেকে আসছে অথবা বাইরে থেকে। আমি পাকিস্তানের একটা স্পেসিফিক মোহাম্মদ ইমানি নামে এক ভদ্রলোক, যার সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক। উনি পাকিস্তান থেকে দুবাই থেকে আসছেন, হি ইজ এ পাকিস্তানি। সো দুবাই থেকে আসছিলেন একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য, ইআইপি বিক্রি করার জন্য। উনি ওনার যখন আমার সাথে মিটিংটা একটু প্রলং হয়ে গেছিল, হ্যাঁ, আমি তখন একটা কোম্পানির গ্রুপ সিআইও, সো আমার সাথে মিটিংটা প্রলং হয়ে গেছিল। হ্যাঁ, তো প্রলং হয়ে যাওয়ার ফলে ওনার ফ্লাইটের সময় হয়ে গেছিল। তো উনি ট্যাক্সি খুঁজবে, ইয়ে করবে, হোয়াট আই ডিড, আমি বললাম ইমানি সাহেব লেটস মুভ আউট, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি নিজের গাড়িতে করে, নিজে ড্রাইভ করে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসছি। সাপ্লায়ার, and that is absolutely a gentleman's gesture. That has nothing to do with the commercial activity happening between him and me. এবং আমি ওনার কাছ থেকে আসলে আলটিমেটলি প্রোডাক্টটা নেই নাই। But still, when I went to Karachi, probably in 2012, কোন একটা বিজনেসের পারপাসে, 2012 যখন করাচি থেকে আমি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠছি, I just gave him a text. He came down, আমাকে হোটেল থেকে পিক করে নিয়ে ওনার মেয়ের একটা স্টেজ পারফরমেন্স ছিল, সেই স্টেজ পারফরমেন্স দেখায়, রেস্টুরেন্টে ডিনার করায়, দেন হোটেলে আবার দিয়ে গেছে। ওকে, these had nothing to do with that business decisions, because he lost his contract, he lost every chances of getting, but আমি ওই কোম্পানি ছেড়ে চলে আসছি, তারপরে এই রিলেশনশিপ থাকে। So we have to understand the difference between relationship and influencing. Okay, so আপনার কোশ্চেনের উত্তর আশা করি খুব ডিটেইল আকারে পেয়ে গেছেন। আমি এটা ইচ্ছা করে ডিটেইল করলাম, because this is a learning we really need to learn, we really need to get. ওকে, সো যেটা আমি বলছিলাম যে সিআরএম তার মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার যে আমার কাছ থেকে কিনে ফেলছে সেও কাস্টমার, যে আমার পটেনশিয়াল কাস্টমার সেও কাস্টমার, তাকে আমি আসলে কাস্টমার বলেই সম্বোধন করি। ওকে, এই কাস্টমারটা একটা জার্নি, একটা লিড, লিড থাকে, লিড থেকে অপরচুনিটি। যখন একটা লিড হচ্ছে, আমি একটা কোথাও একটা খবর পেলাম যে এই লোকটা বা এই কোম্পানিটা আমার প্রোডাক্টটা কিনতে পারে, বা এই যে ওয়েবসাইটে ট্রাফিকটা আসছে, যে লোকটা মাত্র ওয়েবসাইট ভিজিট করছে, সে একটা লিড। বাট এই লিডটা যখন একটু এক্সপ্রেস করতে থাকে যে সে এই ধরনের প্রোডাক্ট এই প্রাইস এবং সে কেনার ব্যাপারে সিরিয়াস, তখন আই সি অ্যান অপরচুনিটি যে ওকে, এর কাছে এত টাকার প্রোডাক্ট বিক্রি করা যেতে পারে, এর কাছে এই রকমের বিজনেস আছে।
সো দ্যাট ইজ এ অপরচুনিটি। বাট লিড থেকে অপরচুনিটি ট্রান্সফর্ম করার জন্য তার সাথে আমার কিছু ইন্টারাকশন, একটা কোটেশন পাঠানো, তাকে প্রাইসটা দেখা, প্রোডাক্টের ডিটেল ছবি দেয়া, দিস আর ইনভলভ, অ্যান্ড দিস ইজ আ রিলেশনশিপ, দিস ইজ আ কমার্শিয়াল রিলেশনশিপ, দিস ইজ নট ড্রাইভিং। কারণ ওইটা না করলে আমি লিডটাকে অপরচুনিটিতে নিতে পারবো না। দেন অপরচুনিটিকে নেগোশিয়েট করে, তাকে বিভিন্ন অফার দিয়ে, পুশ করে, বিভিন্ন জিনিস করে আমাকে আলটিমেটলি তাকে কাস্টমারে অ্যাকাউন্টে পরিণত করতে হবে। অ্যাকাউন্টে পরিণত করলেই শেষ না, সে আমার কাছ থেকে কিনে ফেলছে, এবার তাকে আমি বেটার সার্ভিস দিতে হবে, বেটার রিলেশনশিপ ম্যানেজ করতে হবে, সো দ্যাট তার কাছ থেকে আরো 10 জন যাতে শোনে যে এই কোম্পানিটা বা এই দোকানটা বা এই বিক্রেতাটা, এই ওয়েবসাইটটা সেলস গুড প্রোডাক্টস, দে মেইনটেইন গুড রিলেশনশিপ, এরা টিনের চশমা পরে না, বিক্রি হয়ে গেল ব্যাস টিনের চশমা পরে গেলাম, আমি আপনাদের চিনি না, কিচ্ছু দেখি না, যেটা প্রচুর কোম্পানি করে। ওই পোস্ট সেলস রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট। একে হচ্ছে গিয়ে তার রেফারেন্সের জন্য, দ্বিতীয় হচ্ছে কি এই লোকটাই বা এই অর্গানাইজেশনটা বা এই কাস্টমারটাই তো এই প্রোডাক্ট আরো কিনতে পারে ভবিষ্যতে, অথবা অন্য ডিফারেন্ট প্রোডাক্ট যেটা আমি বিক্রি করি সেই প্রোডাক্টটা কিনতে পারে। আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করি, যে আমার কাছ থেকে একটা ফ্রিজ কিনে নিয়ে গেছে আজকে, সে যদি নেক্সট 2 বছর এমন সার্ভিস পায় যে আমি প্রতি 3 মাস পর পর আমার দোকান থেকে তাকে আমার দোকান থেকে তাকে ফোন করা হয় যে স্যার আপনার ফ্রিজটা কেমন চলতেছে, আপনার ফ্রিজটা আমরা যদি চান একটা ফ্রি সার্ভিসিং করে দিয়ে যেতে পারি, আপনি কোনো প্রবলেম হলে যে কোনো সময় আমার এই নাম্বারটা রাখেন, আপনি খালি একটা ফোন করবেন, আমি লোক পাঠিয়ে দেবো। সি, আমি যদি পুরো 2 বছর ধরে এরকম যদি রিলেশনশিপ মেনটেন করতে থাকি, এই লোকই যদি এসি কিনতে চায় 2টা তার বাসার জন্য, সে অন্য দোকানে যাবে না আমার দোকানে আসবে? সে অবভিয়াসলি আমার দোকানে আসবে। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। কিন্তু এই রিলেশনশিপ গুলা স্ট্রাকচারালি বেটার ওয়েতে মেনটেন করতে এবং ভালো স্কেলে বড় ভলিউমের জন্য, যদি 10টা কাস্টমার আমার আছে, রিলেশনশিপ মেনটেন করার জন্য আমার একটা ছোট নোটবুক ইজ এনাফ। বাট যদি আমার কাস্টমার হয় 10,000, তাদের প্রত্যেকের সাথে রিলেশনশিপ মেনটেন করার জন্য আই নিড আ সিস্টেম, যেই সিস্টেম আমাকে ইকুইপ করবে, গাইড করবে, ড্রাইভ করবে টু মেনটেন এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ রিলেশনশিপ, যেটা দিয়ে আমার কোম্পানির বিজনেস গ্রোথ হবে। CRM is that kind of relationship maintenance software. ওকে, এইখানে যে সেন্টেন্সটা দেখা যাচ্ছে CRM is a culture then a software, কেন? এই যে আমি একটুকে বললাম, যদি আমার কোম্পানির কালচার হয় টিনের চশমা পরা, ওয়ান টাইম বিজনেস, আমি CRM দিয়ে করবো কি? আমার তো CRM এর কোনো দরকার নেই। আমার দরকার একটা চমকপ্রদ, একটা ঝলক দেখা, একটা কাস্টমারকে ইনফ্লুয়েন্স করে কোনো মতে তার কাছে জিনিস গছায় দেয়া, এবং গছানোর সময় মাথায় রাখা এটি আমার লাইফ টাইমে একমাত্র অপরচুনিটি এই কাস্টমারের সাথে ব্যবসা করার। সুতরাং তার কাছ থেকে আমি যদি 300% প্রফিট করতে পারি, তাহলে 300% প্রফিট করে ছাড়বো। এইটা যদি আমার কালচার হয় অর্গানাইজেশন, এটা যদি আমার স্ট্র্যাটেজি হয়, then I don't need CRM. So CRM comes after what is your culture of the software. কালচারের উপর ডিপেন্ড করে যে আমি এখানে কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কালচার আছে কিনা, তারপরে না আমি চিন্তা করবো একটা সফটওয়্যার রাখবো এটাকে ম্যানেজ করার জন্য, এটা টুল রাখবো। সফটওয়্যার ইজ মেয়ারলি আ টুল। এটাকে আরেকটা কথা বলি আমরা যে কাস্টমার সেন্ট্রিক কালচার, যে কাস্টমারের জন্য, কাস্টমারের হয়ে যদি চিন্তা করি। যেমন আমি যদি বলি, দেখবেন সে ক্রেডিট কার্ড কোম্পানি, কথা কথা ব্যাংকগুলো, এখন আগে এরকম ছিল না, এখন ব্যাংকগুলো কি হইতেছে, আপনার ক্রেডিট কার্ডের পেমেন্ট ডিউ ডেট হচ্ছে 15 তারিখ মিনিমাম পেমেন্ট, আপনাকে রিমাইন্ডার দিবে 10 তারিখে SMS দিবে, 15 তারিখ হয়ে গেছে, 16 তারিখ হয়ে গেছে, আপনার কিন্তু ফাইন হবে, ব্যাংকের লাভ ফাইন পাবে এবং তারপরে ইন্টারেস্ট পাবে, ব্যাংকের ব্যবসা কিন্তু ইন্টারেস্ট। কিন্তু তারপরেও কি করবে, আপনাকে একটা ফোন করবে, স্যার আপনি বোধহয় এটা ছোট পেমেন্ট, আপনি বোধহয় ভুলে গেছিলেন এটাকে পেমেন্টটা করতে, আপনি একটু পেমেন্টটা করে দিন। কেন করতেছে? I feel like, okay, they are not only after my money, they think good for me. So that is relationship. Okay, so তারা আগে ফিল করে যে আমি কাস্টমারের হয়ে চিন্তা করবো, দ্যাটস এ কালচার, দেন কামস দ্য সফটওয়্যার। ওকে, এবার সিআরএম এর আমরা একদম এটা ডিটেইলে যাব। ডিটেইলে যাওয়ার আগে এটা বলে আজকের ক্লাসটা খুব বেশি প্রলং করব না, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। হ্যাঁ, আমি একটা ডিফারেন্স খালি বলে, দুইটা সেগ্রিগেশন বলে। সিআরএম এর মধ্যে
দুইটা পার্টে আমরা সিআরএম কে দেখবো। একটা হচ্ছে কি বলবো প্রি সেলস, একটা বলবো পোস্ট সেলস। প্রি সেলস হচ্ছে গিয়ে আমার সেলটা ঘটানোর পসিবিলিটি, ওই যে লিড অপরচুনিটি অ্যাকাউন্ট যে জার্নিটা, এই জার্নিটার ফানেল। তো এটাও একটা ফানেল। আমার 100টা লিড আসলে অপরচুনিটি হয়তো 30টা, 30টা অপরচুনিটি থেকে হয়তো সেল হবে 5টা। তাহলে আমার ফানেলটাকে ম্যানেজ করতে হবে। আমার 30টা থেকে যাতে 5টা সেল হয়, 2টা যাতে সেল না হয়, যাতে 5টা থেকে আমি পরের মাসে 6টা সেল বাড়াইতে পারি, তাহলে ফানেলের অপটিমাইজেশন হবে। এইটার জন্য সিআরএম একটা সেট অফ টুলস দেয়, যেখান থেকে আমি বেটার কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট করতে পারি, বেটার কমিউনিকেশন ম্যানেজমেন্ট করতে পারি উইথ দ্য কাস্টমার, কোটেশন সাবমিট করতে পারি, ফলো আপ করতে পারি, কাস্টমারের সাথে মিটিং আমার কবে সেট হলো, নেক্সট মিটিং কবে, লাস্ট মিটিং এ কি ডিসিশন হলো, তাকে আমার কোনো ইনফরমেশন প্রোভাইড করতে হবে কিনা, এডিশনাল তার কোনো কোয়েরি ছিল যেটা রেসপন্স তাকে দেওয়ার কথা প্রমিস করছি, এই জাতীয় জিনিসপত্র রেকর্ড করার জন্য সফটওয়্যারে টুল ম্যানেজ করার জন্য, দ্যাটস প্রি সেলস। সেল হয়ে গেল। পোস্ট সেল, তার সার্ভিস রিকোয়েস্ট আছে কিনা, তার সাথে কোনো মেইনটেনেন্স কন্ট্রাক্ট আছে কিনা, তাকে আমাকে মেইনটেইন করতে হবে, সার্ভিস দিতে হবে, খোঁজ নিতে হবে, ইভেন তার সাথে তার বার্থডে উইশ করতে হবে, অথবা অ্যানিভার্সারি উইশ করতে হবে, অথবা অন্য কোনো ভাবে তার সাথে রিলেশনশিপ ওয়ার্ম রাখতে হবে, সো দ্যাট সে আমার কাছে লয়াল থাকে, সে যাতে অন্য দোকানে না যায়, আমার দোকানে যাতে আসে, আমার ব্যবসায় যাতে আসে, লয়ালিটি বলে। সো সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড লয়ালিটি ম্যানেজমেন্ট, দ্যাট ইজ হচ্ছে পোস্ট সেলস রিলেশনশিপ। ওকে, নেক্সট ক্লাসে আমরা এই রিলেশনশিপ গুলোতে কি কম্পোনেন্ট ইউজ করা হয় প্রি সেলসে এবং পোস্ট সেলসে সেগুলো আলোচনা করব। আই হোপ আমরা ইআরপি তেও আলটিমেটলি চলে যাব নেক্সট ক্লাসে। মানে যদি দুইটা ক্লাস একসাথে হয়, সিঙ্গেল ক্লাসে, তাহলে প্রবাবলি সিআরএফ এর মধ্যে থাকবো। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার সেটা হচ্ছে আমাদের দেশে কি এখন কি এরকম কোনো ইয়ে আছে যে অনলাইন বিজনেস গুলোকে ফলো আপ করা, যেমন ইবেলি কাণ্ডর পরে কিন্তু মানুষের অনেক আস্থা নষ্ট হয়ে গেছে অনলাইন মার্কেটের প্রতি। তারপর কিছু কিছু ছোটখাটো পেজ যেগুলো ব্যবসা করে, এগুলোর দেখা যায় প্রতারণার কারণে মানুষ কিন্তু অনলাইনে কেনাকাটাতে উৎসাহিত বোধ করতেছে না। এখন এগুলো ফলো আপের জন্য সরকারের কোনো ইয়ে আছে কিনা যেগুলো অনলাইন বিজনেসটাকে নিয়ন্ত্রণ করবে? নীতিমালার ড্রাফট আছে, এখনো নীতিমালা পাবলিশ হয়নি। আর কন্ট্রোলিং অথরিটি দরকার একটা, প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা বিজনেসেরই একটা রেগুলেটর থাকে যে কোনো দেশে, যে কোনো ধরনের বিজনেসের। যেমন হচ্ছে গিয়ে আমাদের রেগুলেটর, সে আমাদের যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা এদের রেগুলেটরকে বিটিআরসি, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন। আমাদের ট্রান্সপোর্টেশন, এই পাঠাও আসবে না উবার আসবে, তাদের কি হবে, আগে লাইসেন্স ছিল না, এখন লাইসেন্স আছে, এখন রেগুলেশন আছে। বাট এই রেগুলেটরকে, বাস ট্রাক এগুলো যে চলবে ট্রান্সপোর্টেশন রেগুলেটরকে বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। ইন্স্যুরেন্স করি আমরা, যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এই ইন্স্যুরেন্সের রেগুলেটরকে বিডি বিডিআরএ বলে বোধহয় বাংলাদেশ, হ্যাঁ আইআরডিএ, সরি, এটা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, হ্যাঁ আইআরডিএ। সো এরকম প্রত্যেকটা জিনিসের একটা করে অথরিটি থাকে যারা আসলে সুপারভিশনটা করে, যে নীতিমালা ফলো হচ্ছে কিনা, কোথাও কোনো নীতিমালার চেঞ্জ আনতে হবে কিনা, কোনো পলিসি আসতে হবে কিনা। ব্যাংক গুলাকে যেমন মেনটেন করে বাংলাদেশ ব্যাংক, সেটা হচ্ছে রেগুলেটর, রেগুলেটরি অথরিটি, তাই বলে রেগুলেটর। সো ই কমার্সের জন্য স্পেসিফিক্যালি কোনো রেগুলেটর নাই। একটা আছে, সেটা হচ্ছে কি ট্রেড অ্যান্ড কমার্স মিনিস্ট্রিতে, বাণিজ্য মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ে এইটাকে বলা হচ্ছে ডিওবি বলে একটা ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ ডিওবি, কি জানি পুরো এলাবোরেশনটা ভুলে গেছি, হ্যাঁ ডিওবি যারা, এই ডিপার্টমেন্টের আন্ডারে সব ই কমার্স পড়ে, সুতরাং তারা আপাতত রেগুলেটরের মতো কাজ করতেছে। বাট এইটা আসলে একটা সেপারেট রেগুলেটর দরকার, যেটা খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে। হয়ে গেলে এই প্রতারণার জিনিসগুলো একটু কমবে বলে আশা করি। হ্যাঁ, যদিও এখন রেগুলেটর নাই বলে এবং একটা প্রপার নীতিমালা নাই বলে আমরা যেমন কাস্টমার এন্ড থেকে দেখতেছি যে উই আর বিং সেফগার্ডেড, ঠিক উল্টা দিকে ই কমার্স বিজনেস গুলো একদম ধ্বংস হয়ে যাচ্ছে। ই কমার্স বিজনেস ধ্বংস হয়ে গেলে কাস্টমারদেরও অনেক লস। দেখেন, ইটস মাই ওপিনিয়ন এগেইন, ই ভ্যালি বা এই যে যেগুলো আরো 8-10টা যেগুলো হয়েছিল কিউকম টিকম, এরা কিন্তু দে ওয়ার নট ই কমার্স বিজনেস অনেস্টলি। আমরা এটা ই কমার্স বলে মুখে ফেনা তুলে একদম ই কমার্সের 12টা বাজায় দিছি, বাট নান অফ দেম আর ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেসের যে ফিলোসফি, ই কমার্স কার জন্য, যেটা হচ্ছে বিটুসি বিজনেস। ওরা কি বিটুসি বিজনেস ছিল? যারা কিনতেছে তারা কি আসলে কনজিউমার? তারা কনজিউমার না, তারা রিসেল করার জন্য কিনতেছে, এবং তারা জেনে বুঝে করতেছিল।
এবং এইটা ইজ এন এমএলএম বিজনেসের, মাল্টি লেভেল মার্কেটিং বিজনেসের একটা ডিফারেন্ট ফর্ম, যেটা আসলে আমি জানি না কেন এত বছর লাগছে, এতদিন লাগছে মানুষজনের বোঝা। আমি যদি আপনাকে বলি, আমি দায়িত্ব এড়াইতে পারি না, বাট আমি দায়িত্বে ছিলাম না কোনো, বাট আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ অ্যান এক্সপার্ট বলবো না, অ্যাজ অ্যান অ্যাওয়্যার পার্সন, যে এই ধরনের বিজনেস মডেলগুলো ভালো বুঝি অনেকের চেয়ে, বা যে এই ধরনের টেকনোলজি বেসড বিজনেস বা এই ধরনের ভেঞ্চার মোটামুটি ভালো বুঝি, আই হ্যাভ স্পোকেন টু লট অফ সেমিনার্স, টু লট অফ প্যানেল ডিসকাশনস, আর ইয়েতে আমি বলতে পারবো অ্যাটলিস্ট আই এম ক্লিয়ার বাই দ্যাট ইয়েতে। আজকের থেকে 2 বছর আগে, 2.5 বছর আগে আই হ্যাভ সেড দিস, যে this is not a logical model. এটা শুধু আমি না, এটা শুধু আমি না, I can tell you, I can mention at least 20 to 30 people যারা এই নিয়ে আলোচনা অনেক আগে থেকে করতেছে, যারা এই ধরনের কথাবার্তা মানুষকে বুঝায় আসার চেষ্টা করছে, যাকে পারছে, যে কমিউনিটিতে পারছে সেই কমিউনিটিতে বুঝায় আসার চেষ্টা করছে। দিস ইজ ইললজিক্যাল একটা বিজনেস মডেল, বিকজ এখানে জিনিসটাই হচ্ছে কি টাকা পেরিফেরি থেকে সেন্টারের দিকে ফ্লো করে, টাকা এখান থেকে ফাউন্টেন হয়, উপরে উঠে যায় টাকা। এটা একটা স্ট্যান্ডার্ড মডেল, এটা একটা গ্লোবালি পুরানো মডেল, এটা মতো নতুন মডেল না। এই ফ্রডের মডেলটা ইজ নট আ নিউ মডেল, ইটস আ ভেরি ওল্ড থিং, নোন জিনিস। এটাকে না বোঝাটা এটা সাংঘাতিক রকমের মূর্খতা ফর কনজিউমার্স, ফর রেগুলেটরস, ফর পিপল ইনভলভ ইন দিস। না বোঝাটা খুব বড় ধরনের মূর্খতা। সো এই জিনিসটা ইজ নট ই কমার্স বিজনেস। এটা অনেক আগে, আজকের থেকে 25 বছর আগে আই হ্যাভ সিন। আমি তখন ক্যাডেট কলেজে ছিলাম, আমি তখন ক্লাস 9-এ পড়ি, আই রিমেম্বার, 25-30 বছর আগে। তখন দেয়ার ওয়াজ এ যে কি একটা টিকেট, নাম ভুলে গেছি আমি, টিকেট আসতো তখন, তো ইমেল ছিল না, ইয়ে ছিল না, পোস্টালে টিকেট আসতো, কিনতে হইতো। আমার কোনো এক বন্ধু আমাকে ইন্সপায়ার করছে যে এই টিকেটটা যদি আমি 30 টাকায় না কত টাকা, 300 টাকায় ভুলে গেছি আমি, কত টাকায় কিনি, তাহলে আমি আরো ফ্রি 2টা টিকিট পাবো, তাহলে আমি 3 জনের কাছে এটা বিক্রি করতে পারবো। 3 জনের কাছে বিক্রি করলে দেন আবার আমি ওই 3 জন আবার একটা করে 2টা করে ফ্রি টিকিট পাবে, এবং প্রত্যেকের যে টিকিটের বিক্রির টাকার একটা ছোট্ট অংশ আমার কাছে আসতে থাকবে। আমি বসে বসে হাজার হাজার টাকা, এই 30 টাকা ইনভেস্ট করে বা 300 টাকা ইনভেস্ট করে হাজার হাজার টাকা পাইতে থাকবো। এইগুলি সে সময় কাগজে আর পোস্টালে হইতো ব্যবসা। স্যার এগুলো তো পিরামিড বিজনেস স্যার, ওই যে একটা পিরামিড বিজনেস, এইটারই বিভিন্ন ফরমেশন, এখন ই কমার্সের যুগ বা অনলাইনের যুগ, এটার একটা অনলাইন ফরমেশন আমরা দেখছি, আর কিছু না। হ্যাঁ, বাট দিস ইজ নট মেন্ট টু বি অ্যান ই কমার্স বিজনেস। সো টু আনসার ইউর কোশ্চেন, রেগুলেটর এবং পলিসি এবং স্কিম ইন প্রগ্রেস, হয়ে যাবে, ম্যাচিওর হতে একটু সময় লাগবে। আই হোপ উই উইল বি সেফ, বাট আনফর্চুনেটলি এই সময় যারা রেগুলার ই কমার্স বিজনেস, দে আর ট্রেমেন্ডাসলি সাফারিং। তাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 4 গুণ হয়ে গেছে, এবং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 3-4 গুণ হয়ে যাওয়া মানে বোঝেন, দে ডোন্ট মেক আ সিঙ্গেল টাকা প্রফিট অন এনি প্রোডাক্ট, বিকজ তাদের এই যে এসক্রো সার্ভিস বলে, এটাকে এসক্রো সার্ভিস হচ্ছে একটা মিডল পয়েন্টে টাকা আটকায় রাখা আনটিল ইট ইজ ক্লিয়ার্ড বাই কাস্টমার। এই এসক্রো করতে গিয়ে তাদের যে টাকার যে ফ্লো, তাদের রেগুলার বিজনেস, যারা ঠিক বিজনেস করছে, তারা প্রচন্ড ড্যামেজড হয়ে যাচ্ছে। So ইন্ডাস্ট্রিটা ওভারঅলি is suffering a lot. So এগুলোর প্রস এন্ড কনস, এগুলো এত সিম্পল না টু ডিসাইড। এগুলো কমেন্ট করা, ডিসাইড করা ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড, ইজ নট সিম্পল। এগুলোর কনসিকুয়েন্স, এগুলোর কম্পোনেন্ট, এগুলোর স্টেক হোল্ডার অনেক রকমের থাকে। হ্যাঁ, সেটাকে ঢালাও জেনারেলাইজেশন করা যাবে না। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন, কারো কোনো কিছু? না স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আর স্লাইডগুলো কি আমাদের দিয়ে দিবেন? অবশ্যই, আমি আগের ক্লাসের স্লাইডটা যেটা ওটা দিয়ে দিচ্ছি, আর এইটা আমি এটা শেষ করার পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর ওকে, দেখা হবে তাহলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।